শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সব শেষ হয়ে গেছে দা ভাই। হু করে কেঁদে সিফাতের বুকের উপর মাথা রাখে তনু। সিফাতের হাত থেকে ফুলগুলো পড়ে যায়, দু হাতে তনুকে আগলে নেয়। পরীকে আর কখনোই দেবে না ওরা, তুই বাঁচবি কি করে দা ভাই? কাঁদতে কাঁদতে বলে তনু। সিফাতের চোখে পানি টলমল করছে। পরীর জামাটা খুলে রেখে গেছে, ছোট ভাবিকেও নিয়ে যাবে বলেছে। সিফাত বুক থেকে তনুর মাথাটা তুলে দু হাতে চোখের পানি মুছে নেয়। তনু ফুপিয়ে যাচ্ছে। কাঁদিস না বোন, সব ঠিক হয়ে যাবে। সিফাত বা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নিজের রুমের দিকে চলে যায়। রুমে গিয়ে থাপ করে দরজা আটকে দরজার সাথে ঠেস দিয়ে বসে পড়ে। তারপর হু হু করে কেঁদে ওঠে। এটা কি হয়ে গেল? সাদি ছোঁয়াকে নিয়ে পার্কে এসেছে। কেন নিয়ে এসেছে ছোঁয়া জানে না, জানতেও চায় না। এই মুহূর্তে ভীষণ রেগে আছে ছোঁয়া। সাদি কি করে ড্রেসের দাম জানলো, আবার বলে কি না আমি মেঘাকে নিয়ে ঘুরতে যাইনি। ব্যাপারটা এমন হলো না। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। ছোঁয়ার তো মাথাতেই ছিল না এই কথা। ছোঁয়ার মাথাতেই ছিল এই কথা। ছোঁয়ার সিদ্ধান্ত নিয়েছে আর কখনোই সাদির সাথে কথা বলবে না। করুক অন্য মেয়ের সাথে নিক নিক, তাতে ছোঁয়ার কি? ছোঁয়ার পেছনেও ঘোড়ার ছেলের অভাব নেই। করে গাছের নিচে ইট সিমেন্টের বেঞ্চে বসে আছে ছোঁয়া। তার পাশে বসে আছে সাদি। ছোঁয়ার হাতে সেই ড্রেসের প্যাকেট। সাদি ক্রেডিট কার্ড থেকে টাকা তুলে বিল দিয়েছে। এই নিয়ে ছোঁয়া একটা কথাও বলেনি, আর বলবেও না। ওয়েদারটা দারুণ না বলো? সাদি ছোঁয়ার দিকে একটু ঘেঁষে বসে বলে। ছোঁয়া কিচ্ছুই বলে না, এক মনে ঘাস ছিঁড়তে থাকে। একটা ঘটনা শুনবে? বেলি ফুলের মালা আর ওই ওড়নাটার ঘটনা। সাদির কথায় চট করে ছোঁয়া তাকায় সাদির দিকে। সাদি মুচকি হেসে ছোঁয়ার হাত জড়িয়ে ধরে। আজকে আমার জীবনের স্পেশাল দিন, অনেক সারপ্রাইজ আছে তোমার জন্য। ছোঁয়া মন দিয়ে শুনছে কিন্তু কিছুই বলল না। তোমার বোনদের সাথে একটা মেয়ে পড়তো, নাম মিথি। দারুণ চঞ্চল আর হাসি খুশি ছিল মেয়েটা। আমাকে খুব ভালোবাসতো, খুব মানে খুব। ভীষণ পাগলামি ছিল মেয়েটার মধ্যে। জানো, প্রতিদিন সবার আগে ক্লাসে এসে টেবিলের উপর বেলি ফুলের মালা রেখে যেত। প্রথম প্রথম আমি ফেলে দিতাম, আস্তে আস্তে ভালো লাগতে শুরু করলো বেলি ফুলকে। আমি আগে থেকে জানতাম মালাটা মিথি রাখে, মিথিও জানে যে আমি জানি। আস্তে আস্তে ব্যাপারটা পুরো কলেজ ছড়িয়ে গেল, কানা ঘষা শুরু হলো। কিন্তু ফুলের মালা রাখতে ভুলতো না মেয়েটা। তবে কখনো আমার সামনে এসে কথা বলেনি, আমিও বলার প্রয়োজন বোধ করিনি। তারপর একদিন মেয়েটার খুব অস্বাভাবিক একটা কাজ করে বসলো। ভরা কলেজের মাঠে প্রপোজ করে দিল আমায়। আর আমি সেদিনই জানতে পারলাম আমার ভাইয়ের কাহিনী। ভীষণ রেগেছিলাম। সেই রাগ আর মিথি প্রপোজ করা দুটো রাগ মিশিয়ে পরপর দুটো চর বসিয়ে দেয় মিথির গালে। মেয়েটা গালে হাত দিয়ে লাল লাল চোখ জোড়া দিয়ে আমার দিকে শুধু তাকিয়ে বলেছিল, আর কখনো আসবো না আপনার সামনে। থামে সাদি। ছোঁয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাদির দিকে। সাদির চোখে পানি। খাচ্ছে সাদি ওই মেয়েটার জন্য। ছোঁয়ার হাতটা আর একটু শক্ত করে মুঠো করে ধরে সাদি। ভালো লাগা ভালোবাসাটা ভেতর থেকে আসে, চাইলে জোর করে আমি ভালো লাগাতে পারি না। মিথিকে আমার ভালো লাগতো, এটা আমি অস্বীকার করব না, কিন্তু ভালোবাসতে পারিনি। এখন কোথায় মিথি? ছোঁয়া ধরে আসে গলায় বলে। সাদি চোখ বন্ধ করে নেয়। নেই। অস্পষ্ট স্বরে বলে সাদি। চমকে উঠে ছোঁয়া। নেই মানে? বিচলিত হয়ে বলে ছোঁয়া। সাদি হাতের উল্টো পিঠে চোখ মুছে নেয়। অন্য এক সময় বলবো, আজকে আমার আর তোমার দিন, চাইছি না মুড অফ করতে। সাদি মুচকি এসে বলে। ছোঁয়া আর কিছু বলে না, চুপচাপ মাটির দিকে তাকিয়ে থাকে। সাদির ফোন বেজে ওঠে। পকেট থেকে ফোন বের করে দেখে ইভার কল। কত দূর? সাদি রিসিভ করে জিজ্ঞেস করে, ভাইরে ভাই, এত এত সাজানো যায়? বাই দ্য ওয়ে, বাসর ঘরও সাজাবো নাকি? রোমান্স টোমান্স করবি নাকি? অবশ্য তা আগেই করে নিয়েছিস। শাট আপ ইভা, আমাদের এখনো বাসর হয়নি। সাদি ছোঁয়ার দিকে তাকিয়ে নরম গলায় বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। বলিস কি তুই? আমি শসনি? ইভা অবাক হয়ে বলে, রাখ তুই, আসছি আমরা।
পরি বাবার কাছে যাওয়ার জন্য কান্না শুরু করে দিয়েছে। কিছুতেই থাকবে না এখানে। সিমি উপর হয়ে শুয়ে আছে, পরির কান্না দেখেও কিচ্ছু বলছে না, যেন ও পরির কান্না শুনতেই পাচ্ছে না। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে পরির। এখন আর কান্না আসছে না, শুধু ফুপিয়ে যাচ্ছে। একটু কাঁদলে পরির জ্বর চলে আসে। আর আজ সেখানে অনেকক্ষণ যাবৎ কান্না করেই যাচ্ছে। অবশেষে সিমির ফোনটা বেজে ওঠে। ফোনটা চার্জে বসানো ছিল। রিংটোনে পরির কানে আসতে পরির মুখে হাসি ফুটে। তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে। বাবা আমাকে নিয়ে যাও। ফুপিয়ে বলে ওঠে পরি। সিফাতের বুকের ভেতর থপ করে ওঠে। মেয়ের কণ্ঠ শুনেই বুঝে গেছে মেয়েটা অনেকক্ষণ যাবৎ কান্না করেছে। কান্না কেন করছো মামুনি? শান্ত গলায় বলে সিফাত। তো কাঁদবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। চেঁচিয়ে ওঠে পরি। সিমি হকচকি উঠে বসে। পরির কানে ফোন দেখে বুঝতে বাকি নেই পরি সিফাতের সাথে কথা বলছে। বুক ভরে শ্বাস নেয় সিমি। মা আসতে কথা বল। সিফাত বলে। মা, কে কল করেছে? সিমি জিজ্ঞেস করে। পরি কান্না ভেজা চোখে তাকায় সিমির দিকে। সিমি পরি চোখের পানি মুছে দেয় আলতো করে। তারপর ঘাড় অবধি পড়া চুলগুলো হাত দিয়ে একটু ঠিক করে দেওয়ার চেষ্টা করে। বাবা কাল দিয়েছে। পরি বলে। সিমি পরির হাত থেকে ফোনটা নেয়। তারপর পরিকে বুকে জড়িয়ে নেয়। হ্যালো। চোখ দুটো বন্ধ করে বলে সিমি। পরি কাঁদছে কেন? শক্ত গলায় বলে সিফাত। কাঁদবে না, বশ করে নিয়েছেন তো। তাচ্ছিল্য হাসে সিমি। বলে। সিফাত মুচকি হাসে। ওকে কেন বশ করতে পারছি না বলো তো? আর কখনো কল করবেন না আপনি। সিমি চোখ শক্ত করে বলে। এতদিন তো কল করিনি, এখন কেন করি? কারণ আমার মেয়ে তোমার কাছে। আবারও আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, আমি কল করবো না। সিফাতের কথা শুনে মনটা ভেঙে চলে যায় সিমির। সত্যি সিফাতের মনে একটু ভালোবাসা নেই সিমির জন্য। থাকলে এমনটা বলতে পারতো না। অথচ সিমি এতক্ষণ কত কিছুই না ভেবেছে। নিজের ভাবনা নিজেরই রাগ হয় সিমের। রেগে যাচ্ছেন কেন? এখনো তো রেগে যাওয়ার মতো কিছুই বলিনি। আমার মেয়েকে ফেরত চাই আমার। চোয়াল শক্ত করে বলে সিফাত। মেয়ে আপনার একার না। সিমি দাঁত চেপে বলে। সিফাত খিলখিল করে হেসে ওঠে। চমকে যায় সিমি। পাগলের মতো হাসছে কেন লোকটা? তুমি নেই চলে আসো। হাসি থামিয়ে বলে সিফাত। তার ইডিয়েট। কটমট করে বলে সিমি। ডিভোর্স কিন্তু এখনো হয়নি আমাদের। সিফাত খুব শীতল গলায় বলে। চমকে ওঠে সিমি। কিছু বলতে যাবে, সাথে সাথে সিফাত কল কেটে দেয়। বাড়ির ভেতরে পা রাখতে চমকে উঠে ছোঁয়া। পুরো বাড়িটা খুটখুটে অন্ধকার। সাদিটাও পেছন থেকে উধাও। কোথায় গেল? একটু একটু ভয় করছে ছোঁয়ার। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই, হয়তো 12টা বেজেও গেছে। এত সময় বাড়ির সামনে বাগানে ছোঁয়াকে নিয়ে বসেছিল সাদি। ছোঁয়াও কারণ জিজ্ঞেস করেনি। তারপর হঠাৎ করে ঘড়ি দেখে উঠে দাঁড়াচ্ছে আর ছোঁয়ার হাত ধরে দাঁড় করিয়ে বলে, চলো। সরাসরি রুমে নিয়ে আসে। আর এখনই তার খবর নেই। ছোঁয়া ঢোক গিলে। সাধু আপনি কই গেলেন? কাপা কাপা গলায় ডাকে ছোঁয়া, কিন্তু শব্দ নেই কোনো। অন্ধকারে পা বাড়াতে পারছে না। চোখ বন্ধ করে জোরে শ্বাস টানছে ছোঁয়া। হঠাৎ লাইট জ্বলে ওঠে। হকচকিয়ে যায় ছোঁয়া। বুকে থুতু দিয়ে রুমের দিকে তাকায়। পুরো রুমটা বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো। আর ছোঁয়ার ঠিক সামনে সুন্দর একটা কেক। অবাক হয়ে যায় ছোঁয়া। এসব কিসের জন্য বুঝতে পারছে না। শুধু চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে ছোঁয়া। প্রতিটি বেলুনে হ্যাপি বার্থডে ছোঁয়া লেখা। দুই গালে হাত দিয়ে মুচকি হাসে ছোঁয়া। হ্যাপি বার্থডে। সাদি হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে ছোঁয়ার সামনে দাঁড়িয়ে বলে। ছোঁয়া ফুলগুলো হাতে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। সাদিও দু হাতে আগলে নেয় ছোঁয়া। থ্যাংক ইউ সো মাচ। ছোঁয়া খুশি হয়ে বলে। আমরাই তো। সাদি ছোঁয়াকে ছাড়িয়ে ছোঁয়ার দুই গালে হাত দেয়। আজকে বাড়িতে চলে যেতাম তোমাকে সারপ্রাইজ দিতে, কিন্তু তুমি চলে এসে আমাকে সারপ্রাইজ দিতে। ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে বলে সাদি। ছোঁয়া মুচকি হেসে চোখ বন্ধ করে ফেলে। ড্রেস পাল্টে এসো, আমার বন্ধুরা ওয়েট করছে। ছোঁয়ার কপালে চুমু দিয়ে বলে সাদি, তারপর ছেড়ে দেয়। ছোঁয়া খাটের উপর থেকে নিজের কেনা ড্রেসটা নিয়ে ওয়াশরুমে ঢুকতে যায়। সাদি হাত টেনে ধরে। ফ্রুকুচকে সাদির দিকে তাকায় ছোঁয়া। কি হলো? এটা পড়ো না। সাদি মাথা চুলকে বলে। ছোঁয়ার শান্তশিষ্ট মুখটা হঠাৎ রাগে আগুন হয়ে যায়। কেন? তাদের দাঁত চেপে বলে। ওরা চলে গেলে পড়ো না, শুধু আমি দেখবো। ওদের দেখাতে চাইছি না বউয়ের হটনেস। সাদি ছোঁয়ার গাল টেনে দিয়ে মুচকি হেসে বলে। ছোঁয়া ভেঙচি কাটে।
সাদি কাবার থেকে একটা প্যাকেট এনে ছোঁয়ার হাতে ধরিয়ে দেয়। চোখের ইশারায় ছোঁয়াকে যেতে বলে। ছোঁয়া আবারও সাদিকে ভেঙচি কেটে চলে যায়। 10 মিনিট পরে ছোঁয়া বেরিয়ে আসে, পরনে কালো গ্রাউন্ড, সাদিও কালো শার্ট পরেছে। ছোঁয়া বেরোনোর পর দেখতে পায় রুমে দুজন ছেলে আর ইভা কেক সাজাচ্ছে। ছোঁয়া মুচকি হেসে এগিয়ে যায়। সাদি ছোঁয়াকে ছেলে দুজনের সাথে পরিচয় করিয়ে দেয়। তারপর সবাই মিলে ঘিরে দাঁড়ায় ওদের। ছোঁয়া কেক কেটে সাদিকেই প্রথমে খাইয়ে দেয়, সাদিও খাইয়ে দেয়, তারপর সবাইকে খাইয়ে দেয়। একটুকু সময় ছেলে দুটো রাকিব আর কবিরের সাথে বোন পাতিয়ে ফেলেছে ছোঁয়া। তারপর সবাই মিলে কেক খাওয়া শেষ করে ডাইনিংয়ে চলে যায়। বিরিয়ানি অর্ডার করা হয়েছিল। কবির, রাকিব আর সাদি বিরিয়ানি খাচ্ছে। ইভা ছোঁয়াকে নিয়ে রুমে চলে গেছে আর দরজাটা বন্ধ করে দিয়েছে। ভেতরে কি হচ্ছে ওরা কেউ জানে না। ওদের খাওয়া শেষ হতে ইভা বেরিয়ে আসে, কিন্তু ছোঁয়া আসে না। আমার বউকে কোথায় রেখে আসলি? সাদি টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলে, একটু পরেই দেখতে পাবি, আমরা এখন যাচ্ছি, চল চল তোরা। ইভা ওদের তাড়া দিয়ে বলে। সাদির সন্দেহ হয় কি একটা গন্ডগোল পাকিয়েছে এরা, কিন্তু কি গন্ডগোল এটাই বুঝতে পারছে না। অবশেষে চলে যায় ওরা। ইভা সাদিকে চোখ টিপটায়। সাদি টেনশন আরো বেড়ে যায়। কি হতে চলেছে? দরজাটা বন্ধ করে দিয়ে এক দৌড়ে রুমেই চলে যায় সাদি। দরজাটা খুলতেই চোখ দুটো বড় বড় হয়ে যায় সাদির। আগানোর কথা ভুলে গেছে। এইটা কি দেখছে? পরীকে কিছুতেই থামাতে পারছে না সিমি আর নাজমা বেগম। বাবার কাছে সে যাবেই। শরীরে ধপধপ করছে জ্বর, তবুও সে শান্ত হচ্ছে না। ছটফট করছে। সিমি জাপটে জড়িয়ে ধরে আছে। সিমির থেকে ছোটার চেষ্টা করে পরি। নাজমা বেগম হতাশ হয়, মেয়ের মুখের দিকে তাকায়। এভাবে কি করে রাখবি তুই এই মেয়েকে? ও তোর কাছে থাকবে না, ওকে নিয়ে যেতে বল সিমি। নাজমা বেগম হতাশ গলায় বলে। সিমি মায়ের কথা শুনে আরো একটু চেপে ধরে পরীকে। আমি ওকে যেতে দেব না মা, ও আমার মেয়ে, আমার পরি। পরীর মাথায় পরপর কয়েকটা চুমু দিয়ে বলে সিমি। রেগে যায় নাজমা বেগম। এসব ঢং ছাড় তুই। আমি হিমুর বাবার সাথে কথা বলে নিয়েছি, সামনের সপ্তাহে তোদের বিয়ে দিয়ে দিব। এই মেয়েকে দিয়ে দিবি তুই। বিয়ের পর তোরও মেয়ে হবে, সেই মেয়ে তোকে ভালোবাসবে। এই বাচ্চা তোকে ভালোবাসে না। সিমির মাথায় হাত বুলিয়ে বলেন তিনি। সিমি রেগে যায়। বারবার ওকে কেন দেওয়ার কথা বলছো? রেগে চেঁচিয়ে বলে সিমি। পরি কেঁপে ওঠে, জ্বরে হুঁশ নেই। সিমি বুকের সাথে মিশিয়ে নেয় ওকে। আমার মেয়ের জ্বর হচ্ছে, ডক্টর না ডেকে ভুলভাল কথা বলছো। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে সিমি। ডাক্তার ডাকবই তো, মানুষ আমরা, ওর বাবার মতন পশু না। ওই ছেলেটাকেও কল করে দিয়েছি, একটু পরে এসে নিয়ে যাবে এই মেয়ে, সাথে উকিল নিয়ে আসবে, যাতে তুই কখনোই আর এই মেয়ের দাবি নিয়ে যেতে না পারিস। বলে হন নিয়ে চলে যায় নাজমা বেগম। সিমির দু চোখ বেয়ে চপচপ করে পানি পড়তে থাকে। নিয়ে যাবে পরীকে? সিমি কি নিয়ে বাঁচবে? উকিলও কি নিয়ে আসবে? রাত 12টা। এত রাতেও যে সিফাত আসবে এটা নিশ্চিত। সেমি এখানে থাকা যাবে না, কিছুতেই পরীকে দেবে না সিমি। পরীকে বিছানায় শুইয়ে দিয়ে চোখের পানি মুছে চুলগুলো হাত খোপা করে নেয়। তারপর পরীর কপালে হাত দিয়ে যা চেক করে। অসম্ভব গা গরম। এক্ষুনি ডাক্তার দেখাতে হবে বাবুটাকে। সিমি লম্বা দম নিয়ে উঠে দাঁড়ায়। হনহনি আলমারির কাছে গিয়ে আলমারি খুলে তাতে কিছু টাকা আছে। টিউশনি করে জমিয়েছিল সিমি। টাকাগুলো কোমরে গুজে নেয়। তারপর ভালো করে ওড়না গায়ে জড়িয়ে নিয়ে ঘুমন্ত পরীকে কোলে তুলে নেয় সেমি। দরজাটার দিকে এক পলক তাকিয়ে বেলকুনি দরজাটা খুলে বের হয়। এখন রেলিং ভাঙবে কিভাবে? পরীকে আমার কাছে দিয়ে তুমি নেমে আসো। কারো ফিসফিস করে বলা কথা শুনে ভয় পেয়ে যায় সিমি। চমকে সেদিকে তাকায়। সিফাত হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। ফিউ কুচকে ফেলে সিমি। আরে পরে দেখো আমাকে, আপাতত নেমে আসো। তারা দিয়েই বলে সিফাত। সিমি পরীর কপালে চুমু দিয়ে সিফাতের দিকে এগিয়ে দেয়। সিফাত কোলে নেয় পরীকে, তারপর সিমির দিকে আরেক হাত বাড়িয়ে দেয়। হাত ধরে নেমে আসো। সিমি সিফাতের হাত না ধরে নেমে পড়ে। সিফাত হাত গুটিয়ে নিয়ে মুচকি হাসে। তেজ আর কমবে না, বিড়বিড় করে বলে সিফাত। আপনি এখানে কেন এসেছেন? সিমির আগে গিজগিজ করতে করতে বলে, ওই পাশে গাড়ি রেখে আসছি, তালা দিইনি। যদি চুরি টুরি হয়ে যায় আগে গাড়িতে পৌঁছায়, তারপর বলবো। বলেই টুক করে সিমির হাতটা মুঠো করে ধরে। সিমি ছাড়িয়ে নেওয়ার মোচড়া মোচড়ি করতে থাকে। সিমির কানে ফিসফিস করে বলে সিফাত, আস্তে আস্তে মুচড়া মুচড়ি করো, না হলে যে আমার মেয়ের ঘুম ভেঙে যাবে।
সিমি স্তব্ধ হয়েছে, একদম স্ট্যাচুর মতো বুক ঠিপ ঠিপ করছে। আজকে সব ভুল বোঝাবুঝি কুপিয়ে হত্যা করে ফেলবো সিমি, তারপর পরীর জন্য বাই আনার ব্যবস্থা করব। সিফাত সিমিকে চোখ টিপ দিয়ে বলে। কান দুটো ফিসিস করে ওঠে সিমির, গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেছে। হলুটা কি লোকটার আজকে পাগল টাগল হয়ে গেল নাকি? আপনি কে আপা? চিনতেছি না তো আপনারে। আমার রুমে আইলেন কেমনে বলেন তো? আমি তো ডরাই অচেনা আফাগো দেখলে। সাদি শুকনো ঠোক গিলে বলে। ছোঁয়া রেগে যাওয়ার কথা ছিল কিন্তু রাগে না, মুচকি এসে মডেলদের মতন এগিয়ে আসতে থাকে সাদির দিকে। ছোঁয়াকে দেখে সাদির গলা শুকিয়ে আসছে। শর্ট ফ্রকে 16 বছরের কিশোরীকে প্রাপ্তবয়স্ক বউ মনে হচ্ছে। হাঁটার স্টাইল দেখে কে বলবে এই মেয়ে বাচ্চা। মুখে কোনো মেকআপ নেই কিন্তু ঠোঁটে গাঢ় লিপস্টিক। কোমর অবধি চুলগুলো পেঁচিয়ে কাঠি দিয়ে আটকে দিয়েছে। গুলুমুলু গায়ে ড্রেসটা পারফেক্ট হয়েছে। মনে হয় ড্রেসটা ছোঁয়ার জন্যই তৈরি হয়েছে। কেমন সাজিয়েছি রুমটা? ছোঁয়া সাদির কাছে না গিয়ে খাটের কোনায় দাঁড়িয়ে বিছানার উপরে রাখা টকটকে লাল গোলাপটা সাদির দিকে ছুঁড়ে মারে, মিষ্টি করে হেসে পারে। ব্যাস, আজকে সাদিকে বাজাতে কেউ পারবে না। থপ করেই ক্যাচ করে ফুলটা। ফুলটির দিকে তাকিয়ে তাকিয়ে ভাবছে সাদি, আজকে কি তাহলে বাসটা সেরে ফেলবে? বেশি কি দ্রুত হয়ে যাবে? কিন্তু বিয়ে তো অনেক দিন হয়ে গেছে, এবার অবশ্য বাসটা সারতেই হবে। ওই সাধু বেবি বলো না। ধরপড়িয়ে উঠে ছাদে, বড় বড় চোখ করে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়ে আজকে খুনি করে ফেলবে সাদিকে। কিন্তু নিরীহ সাদি এত তাড়াতাড়ি প্রাণ হারাতে চায় না। বলবি তুই? ছোঁয়া রেগে বল। শুকনো ঠোক গিলে সাদি। আপনি থেকে তুমি, তুমি থেকে তুই। এবার উত্তর না দিয়ে তুই থেকে কিসে নেমে যাবে আল্লাহ মালুম। খুব সুন্দর। বোকা বোকা হাসি দিয়ে বলে সাদি। ছোঁয়াও বাঁকা হাসে। বলেন তো কয়টা গোলাপ আছে পুরো রুমটাতে? সাদির দিকে এগিয়ে এক পা এগিয়ে বলে ছোঁয়া। সাদির হাসি মুখ কালো হয়ে যায়। অনেকগুলো গোলাপ, পুরো রুমটা গোলাপ দিয়ে সাজানো। তো সাদি কি করে জানবে কতগুলো গোলাপ? কি বলতে পারবেন না? ছোঁয়া সাদির গলা জড়িয়ে আদরে ভঙ্গিতে বলে। সাদি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। খানিকটা বিরক্ত হয় ছোঁয়া। গলা থেকে হাত সরিয়ে সাদির হাত দুটো নিজের পিঠে রাখে। সাদি চোখ খুলে মুচকি হাসে। ছোঁয়া মুখ বাঁকায়। বলেন কয়টা গোলাপ আছে? কপালে 3টে ভাঁজ ফেলে বলে ছোঁয়া। এত গোলাপ এখানে কি করে বলবো? সাদি ছোঁয়া নাক টেনে বলে। সাথে সাথে ছোঁয়া সাদির থেকে সরে যায় এক ঝটকায়। রেগে আগুন হয়ে গেছে। সাদি হন্তদন্ত হয়ে যায়। কি হলো বুঝতে পারলো না। ইভা আপু পই পই করে বলে গেছে, আপনি যদি এখানে কতগুলো গোলাপ আছে বলতে না পারেন তাহলে বুঝে নিতে আপনি আমায় ভালোবাসেন না। একটু ভালোবাসেন না আমায় আপনি? ছোঁয়া 2 হাত বুক গুজে গাল ফুলিয়ে জোরে জোরে শ্বাস টানতে থাকে। সাদি মনে মনে কয়েকটা গালি দেয় ইভাকে। হাতের কাছে পেলে টেনে 2 থাপ্পড় মারত। এতক্ষণে বুঝতে পারলো দাঁত কেলানোর কারণ। আস্ত একটা বজের হাড্ডি ওই মেয়েটা। এখন সাদি কি করবেটা কি করে এই অভিমানীকে বোঝাবে? ইভা ঠপ দিয়েছে। সাদি বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস টেনে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। পরপর 2 ঠোক গিলে ছোঁয়াকে পেছন থেকে জড়িয়ে ধরে। ছোঁয়া অগ্নিদৃষ্টিতে ঘাড় উঁচু করে তাকায় সাদির দিকে। সাথে সাথে সাদির নাকের উপর চুমু খেয়ে বসে। ইভা ভুল বলেছে তোমায়। সাদি ছোঁয়ার কাঁধে মুখ গুজে বলে। ছোঁয়া চোখ মুখ খিচে বন্ধ করে ফেলে। অনেক মেয়েকে এভাবে দেখেছি, ট্রাস্ট মি। কখনো তাকাতে ইচ্ছে করে না, কিন্তু আজকে নজর সরাতে ইচ্ছে করে না। মন চাইছে, বলতে পারছি না। ছোঁয়ার কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে সাদি। জমে যায় ছোঁয়া। এই অনুভূতির সাথে পরিচিত নয় ছোঁয়া। এ কেমন অনুভূতি? ভালোও লাগবে আবার অন্যরকমও লাগছে। তোমার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। বলেই সাদি পাজা করে কোলে তুলে নেয় ছোঁয়াকে। 2 তলা একটি বাড়ির সামনে এনে গাড়ি দাঁড় করায় সিফাত। সিমি পরীর গালের সাথে গাল ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল। গাড়ি থামতেই পিটপিট করে চোখ খুলে গাড়ির কাজটা নামিয়ে দেয় সিফাত। বাইরের দিকে তাকাতে ভ্রু কুচকেছে সেমের। এখন তো ওদের হাসপাতালে যাওয়া উচিত, তা না করে এই বাড়ির সামনে কেন নিয়ে এসেছে সিফাত? রাগ হয় সেমের। চোখ শক্ত করে ফেলে। এইখানে কেন আনলেন? সিমি তাদের দাঁত চেপে বলে। এখানেই আছে সব সমস্যার সমাধান। চোখ বন্ধ করে জোরে শ্বাস টেনে বলে সিফাত। আমি সমস্যার সমাধান করতে আসিনি, মেয়ের চিকিৎসা করাতে এসেছি।
আমার মেয়েটা জ্বরে বেহুশ। সিমি চিৎকার করে বলে। ঘুমন্ত পরি কেঁপে ওঠে। তুমি বোধহয় খেয়াল করোনি, পরীর জ্বর কমে গেছে। সিফাত আলতো হেসে বলে। সিমি থমথমে খেয়ে যায়। পরির কপালে হাত দেয়। সত্যি জ্বর কমে গেছে, কিন্তু কি করে? চোখ নামিয়ে নেয় সিমি। পরী এমনই, ওষুধ খাওয়া তো হয় না তেমন একটা ওকে। সিমি উত্তরে কিছু বলে না, চুপ করে থাকে। আচ্ছা সিমি, কখনো তো তুমি আমায় জিজ্ঞেস করলে না আমি কি করে পরীকে হাসপাতাল থেকে নিয়ে গেলাম, কি করে জানলাম তোমার ডেলিভারি ওই দিনই হচ্ছে, জানতে পারলাম কি করে এটাই আমাদের ছোট্ট পরী এত এত বাচ্চার মধ্যে? খুব শান্ত গলায় বলে সিফাত। সিমি চমকে ওঠে। কেন পুরনো কথা উঠেছে? কেন এসব বলছে সিফাত? চোখ দুটো ভিজে ওঠে সিমির। পরীকে আমি চুরি করে আনিনি, হাসপাতাল থেকে 5 মিনিট হাঁটতে যে রেস্টুরেন্ট আছে সেখান থেকে পরীকে আমার হাতে তুলে দেওয়া হয়েছে, আর বলা হয়েছিল পরীকে আমি না নিয়ে গেলে ওর স্থান হবে অনাথ আশ্রয়। দুহাত বুকে গুজে একদমই বলে সিফাত। সিমি বিস্ময়কর চোখে তাকিয়ে থাকে সিফাতের দিকে। কি বলছে এসব? সিফাত যে মিথ্যে বলছে এটা শিওর সিমি, তাই অনুভূতি হচ্ছে না, বরং রাগ হচ্ছে। আমি মিথ্যে বলছি এটাই ভাবছো? এতটা অবিশ্বাস? তাচ্ছিল্য হাসে সিফাত। জানো তো সিমি, যদি আমার মেয়েকে নিয়ে টানাটানি না লাগতো তাহলে কখনোই আমি প্রুফ দিতাম না। কেন বলো তো? থাক, সেটা তোমার জানতে হবে না। বুক ভরে শ্বাস নেয় সিফাত। তারপর সিমির দিকে তাকায়। প্রুফ দেবো আজকে আমি, চলো আমার সাথে। সিমি মাথা নিচু করে চুপচাপ বসে আছে। সিফাত আসলে কি করতে চাইছে সেটাই বোঝার চেষ্টা করছে। তবে সিফাত যাই করুক না কেন সিমির তাতে কোনো ইন্টারেস্ট নেই। যা খুশি করুক, নিজের জায়গায় শক্ত সিমি, সিদ্ধান্তে নড়চড় করবে না। আত্মসম্মানটা সবার আগে। কোনো প্রুফ বা কোনো কিছুই সিমিকে টলাতে পারবে না। গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় সিফাত। সিমির পাশে এসে দরজা খুলে দেয়। সিমির কোল থেকে পরি টেনে নিয়ে নেয়। সিমি শক্ত চোখে তাকায় সিফাতের দিকে। খুব যত্ন করে মেয়ের কপালে চুমু খায় সিফাত। তারপর সিমির বাঁ হাতটা ধরে নামতে সাহায্য করে। আত্মসম্মান, তাই না? ভালোবাসার ক্ষেত্রে না আত্মসম্মান টিকে না। একটুখানি আত্মসম্মান বিসর্জন দিয়ে যদি ভালোবাসার মানুষটিকে সারা জীবন পাশেই পাওয়া যায় তাহলে এটা দোষের কিসের? আর আত্মসম্মান ধরে রেখে ভালোবাসার মানুষটিকে হারিয়ে সারা জীবন তার স্মৃতি মনে করে নীরবে কেঁদেই যদি যেতে হয় তাহলে করলেটা কি তুমি জীবনে? না পারলে নিজে ভালো থাকতে, আর না পারলেও তোমার আত্মসম্মান তোমায় ভালো রাখতে। টোটাল লসটা তোমারই হলো। 2 দিনে জীবন আমাদের, এই 2 দিনই কেন কষ্টে কাটাবো? সিফাত সিমির হাত ধরে বাড়িটার দিকে নিয়ে যেতে যেতে বলে। সিমি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সিফাতের মুখের দিকে। এত শক্ত কথার মানে খুঁজে পাচ্ছে না সিমি। বা লোকটা জানলই বা কি করে সিমি আত্মসম্মানের কথা ভাবছে? এখানে 1305টা ফুল আছে। সাদি ছোঁয়ার কোমর জড়িয়ে কাঁধে ঠুটনি ঠেকে ফিসফিস করে বলে। চোখ মুখ খিচে বন্ধ করে নে ছোঁয়া। লোকটা হলোটা কি? এত ঘাসাঘাসি করছে কেন? মনে মনে বিরক্ত হয় ছোঁয়া। এটা বলতে এত ঘষাঘষি করতে হবে কেন? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিনিয়ে বলে ছোঁয়া। সাদি ঠোঁট টিপে হাসি আটকায়। আরও একটু নিবিড়ভাবে জড়িয়ে নেয় ছোঁয়াকে। কাঁধে থুতনি সরিয়ে গলায় রাখে। সাথে সাথে ছোঁয়া দ্রুত গতিতে সাদির দিকে ঘুরে শক্ত করে জড়িয়ে ধরে সাদিকে। হাত পা কাঁপছে, চোখ খোলাও দায় হয়ে উঠেছে। সাদি ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়, আরেক হাত কোমরে। কি হলো? সাদি বলে। ছোঁয়া উত্তর দেয় না। এক হাত সাদির দিকে দিয়ে সরি রিপিট। সাদি বলে। ছোঁয়া উত্তর দেয় না। এক হাত দিয়েই সাদির শার্টের দুটো বোতাম খুলে দেয় ধীরে সুস্থে। সাদির বুকের লোমগুলো বরাবরই ছোঁয়ার পছন্দ। অনেক ইচ্ছে ছিল লোমগুলো ছুঁয়ে দিতে, কিন্তু সাহস হয়নি বা সুযোগও হয়নি। তাই আজকের সুযোগটা আর হাতছাড়া করতে চায় না ছোঁয়া। সাদির চুপচাপ ছোঁয়ার কারসাজি বোঝার চেষ্টা করছে। বোতাম খোলা শেষ হতে নাক ডুবিয়ে জোরে শ্বাস টানে ছোঁয়া। মিষ্টি একটা ঘ্রাণ আসছে সাদির শরীর থেকে। কই, এই ঘ্রাণ তো ছোঁয়া আগে পায়নি, আর পাবে বা কি করে? কখন এত কাছে আসাই হয়নি। বেশ খানিকটা সময় নিয়ে ঘ্রাণ নেয় ছোঁয়া। পরপরই কয়েকটা চুমু খায় বুকে। এখন তো চোখ খুলতেই খুলে গেছে ছোঁয়া। কি করে তাকাবে লোকটার দিকে? ইস, লজ্জায় শেষ হয়ে যাবে। আবেগের বশে কি করে ফেললো এটা? সাদি 2 হাতে ছোঁয়ার মুখটা উঁচু করে তোলে। চোখটা আরো একটু খিচে নেয় ছোঁয়া। সাদি ফুদায় ছোঁয়ার মুখে। ছোঁয়া কপাল কুঁচকে ফেলে। সাদি মুচকি হেসে ছোঁয়ার নাকে নাক ঘষে উষ্ঠদয়ে নিজের উষ্ঠদয় মিলিয়ে দেয়। ধপ করে চোখ খুলে ফেলে ছোঁয়া। কি হচ্ছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে।
ছোটাছুটি করে লাভ হয় না, হনুমানটা বাঘের মতো ধরে আছে। কয়েক মিনিট পরেই সাদি ছাড়তে ছোঁয়া কয়েক হাত পিছিয়ে বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। দমটা বেরিয়ে যাচ্ছিল। এতক্ষণে শ্বাস আটকে ছিল কি করে ছোঁয়া, এটাই ভাবছে। সাদি ছোঁয়ার মাথায় চাটি মারে। ইডিয়েট, কেসটাও করতে জানে না। ছোঁয়া লজ্জায় শরম খুলে কটমট চোখে তাকায় সাদির দিকে। সাদি ছোঁয়ার মতো করে ফেংচি কাটে। চেঞ্জ করে আসো, এই ড্রেস পরার বয়স তোমার এখনো হয় নাই। ফিটার কিনে দিতে হবে তোমারে। ইডিয়েট। সাদি শার্টের বোতাম লাগাতে লাগাতে রুম থেকে বেরিয়ে যায়। ছোঁয়ার এবার কান্না পাচ্ছে। এভাবে বলতে পারতো, একটাবার তো বলতে পারতো। ছোঁয়া, তোমাকে দারুণ লাগছে। বললে কি ভূমিকম্প হয়ে যেত নাকি? খারাপ লোক একটা। ছোঁয়া ড্রেস চেঞ্জ করবে না, একদমই না, বরং এখন শাড়ি পরবে। মোটামুটি আজকে আমি পাগল হয়ে যাচ্ছি, কথাটা সাদির মুখ থেকে শুনেই ছাড়বে। শাড়িতে না বললে অন্য কিছু ট্রাই করবে। থেমে থাকার মেয়ে ছোঁয়া না, শেষমেশ না বলে চুল ছিঁড়বে সাদি। কালো সিল্কের পাতলা ফিনফিনে শাড়ি, সাথে হাতা কাটা ব্লাউজ, চুলগুলো আধ খোপা করে বেঁধেছে, ঠোঁটে লাল টকটকে লিপস্টিক, চোখে মোটা করে কাজল টানা। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কুটিয়ে কুটিয়ে দেখছ, পারফেক্ট। বেশ লজ্জা লাগছে। সিনেমার হিরোইনরা এইভাবে কি করে শুটিং করে কে জানে। ছোঁয়ার তো নিজের বরের সামনে এই যেতে এখন লজ্জা লাগছে। ইউটিউব থেকে একদম হিরোইনদের মতো করে শাড়ি পরে নিয়েছে। ছোঁয়ার ভাবনার মাঝে খট করে দরজা খুলে যায়। চোখ দুটো বন্ধ করে ফেলে ছোঁয়া। সাদি দরজা আটকে পেছনে ঘুরতে চোখ ছানাবড়া হয়ে যায়। হে কাকে দেখছে? এই মেয়ের হয়েছে কি আজ? সাদি চোখ বন্ধ করে জোরে জোরে দুটো শ্বাস টেনে হাতে থাকা খাবারের প্লেটটা খাটের পাশে থাকা টেবিলে রেখে দেয়। এসব কি পরেছো? শুকনো ঠোক গিলে জিজ্ঞেস করে সাদি। ছোঁয়া চোখ পিটপিট করে চোখ করে আয়নার মধ্যেই তাকায় সাদির দিকে। ভালো লাগছে না আমায়? চোখ নামিয়ে রিনরিনি বলে। সাদি শক্ত কিছু বলতে গিয়েও পারে না। সত্যি বলতে অসম্ভব লাগছে ছোঁয়াকে। সাদির চোখ ফেরানো দায় হয়ে গেছে। পাগল করেই ছাড়লে আমায়। বুকের বাঁ পাশে হাত দিয়ে নেশাতুর গলায় বলে সাদি। ছোঁয়ার ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি, আর সারা মুখে রক্তিম বর্ণ ধারণ করে। সাদি ধীর পায়ে এগিয়ে ছোঁয়ার পেছনে দাঁড়ায়, চোখ বন্ধ করে পরপর কয়েকটা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে। খাবে না? ছোঁয়ার মাথা নাড়ায়। সাদি ছোঁয়ার বা হাতটা নিজের মুঠোয় পুড়ে নেয়। ছোঁয়া মিষ্টি করে হাসে সাদির অগোচরে। ছোঁয়াকে খাটে বসিয়ে দেয় সাদি, নিজেও পাশে বসে পড়ে। খাবারের প্লেট হাতে নিয়ে ছোঁয়ার মুখে খাবার তুলে দেয়। ছোঁয়া কোনো রকম বায়না ছাড়া খেয়ে নেয়। খাওয়া শেষে সাদি হাত ধুয়ে প্লেট রেখে আসে। ছোঁয়া ঘাপটি মেরে বসে আছে। এরপর কি হবে? সাদি ছোঁয়ার পাশে এসে বসে। ছোঁয়া এক পলক তাকায় সাদির দিকে, চোখ নামিয়ে নেয়। আমি তোমাকে খুব ভালোবাসি ছোঁয়া। চমকে উঠে ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। এই প্রথমবার সাদি ছোঁয়ার নাম বলল। বুকের মধ্যে ঝড় বয়ে যাচ্ছে। পাঁচটা শব্দ শুনে কান জুড়িয়ে গেছে। আবেগপ্রবণ হয়ে ছোঁয়া ঝাঁপিয়ে পড়ে সাদির বুকে। সাদিও দু হাতে আগলে নেয় ছোঁয়াকে। আমিও আপনাকে খুব ভালোবাসি। ছোঁয়া সাদির বুকে নাক ঘষে বলে। শুধু মুখে বললে হবে, ভালোবেসেও তো দেখাতে হবে, তাই না? ছোঁয়ার কানে ফিসফিস করে বলে সাদি। অনেক দিন পর হিমুর মুখোমুখি দাঁড়িয়ে আছে সেমি। হিমুকে চেনাই যাচ্ছে না। দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, তো বরাবরের মতনই হয়ে আছে। চোখ দুটো শুকিয়ে গেছে, ফর্সা মানুষ কালো হয়ে গেছে। এক দৃষ্টিতে হিমু সিমির দিকে তাকিয়ে আছে, সিমিও পলকহীনভাবে তাকিয়ে আছে। হিমু, কেন তুমি সেদিন ছোট পরীকে আমার হাতে তুলে দিয়েছিলে? সিফাত ওদের দুজনের মাঝখানে দাঁড়িয়ে হিমুর দিকে তাকিয়ে প্রশ্ন করে। হিমু মাথা নিচু করে ফেলে, চোখ দুটো ছলছল করে ছেলেটা সিমি শক্ত চোখে তাকিয়ে আছে। বলো হিমু। সিফাত শান্ত গলায় আবারও বলে, সিমির জন্য। বুক ভরে শ্বাস টেনে হিমু সিমি ভ্রু কুচকে তাকায় হিমুর দিকে। সিফাত ছিল হাসে। আপনি ছিলেন না, সিমি একা একা পারতো না বাচ্চাটাকে বড় করতে। আর তাছাড়া বাবুটা থাকলে সিমি আমাকে কখনো মেনে নিতে পারতো না। হিমুর গলা ধরে আসছে। সিমি বড় বড় চোখ করে তাকায় হিমুর দিকে। হিমু সিফাতকে ডিঙিয়ে সিমির মুখোমুখি দাঁড়ায়। সব কিছু ঠিকঠাকই ছিল সিমি, কিন্তু বিশ্বাস করো সিফাতের সাথে তোমাকে সহ্য করতে পারতাম না আমি। সবসময় মনে মনে চাইতাম তোমরা যেন আলাদা হয়ে যাও, তোমাদের ঝামেলা হোক। থামে হিমু। সিমি হাত দুটো মুষ্টিবদ্ধ করে নেয়। সিফাত
সন্দেহ করতো তোমাকে আর আমাকে। আমি এটা বুঝতে পারতাম, তাই একটু বেশি মিশতাম তোমার সাথে। সিপাতের সন্দেহ বাড়তে থাকে আর তোমাদের দূরত্ব। তোমাদের ধৈর্য কম, ইগো বেশি, তাই তোমরা কেউ কার করে দেখতে পারো না। সিপাত যদি তোমাকে জিজ্ঞাসা করতো তুমি হিমুর সাথে বেশি কেন মিশো, সিফাত এইটা না করে তোমাকে জেলাসি করানোর জন্য অন্য মেয়ের সাথে মিশতে শুরু করলো। সন্দেহ, ভুল বোঝাবুঝি বাড়তে থাকে। একটা পর্যায়ে ডিভোর্স পেপার। খুব ভালো লাগছিল আমার, কিন্তু আকাশ ভেঙে পড়েছিল মাথায়। জানো সিমি, সিফা তো আমাকে বিশ্বাস করে তোমার খবর জানতে চাইতো আমার থেকে, আর আমিও ওকে বলতাম কয়েকদিন পরেই বিয়ে করে নিচ্ছি আমরা। ধপ করে বসে পড়ে সিমি। শূন্য লাগছে চারপাশ। এটা কি হচ্ছে?